কঠোপনিষদের প্রথম অধ্যায় তৃতীয় বল্লীর 9 নম্বর মন্ত্র অবধি করেছিলাম। 9 নম্বর মন্ত্রে বলা হচ্ছে, যার সারথি বিজ্ঞানযুক্ত। মানে বিজ্ঞানযুক্ত মানে সহজ বিষয়। বিজ্ঞান কি করে? বিজ্ঞান থিসিস করে, যে সবসময় থিসিস করছে। এমন বুদ্ধি, যে বুদ্ধি কে কি বললো সেটা নিয়ে নেয় না। কে কি বললো মানে আমরা যেই চোখ দিয়ে দেখছি, আমাদের হিউম্যান পারসেপশন। তুমি সামনে ঘর বাড়ি এগুলোকে দেখছো, গাছপালাকে দেখছো, ঠিক আছে? ছাগল ওর খাবারকে দেখছে, একটা বাঘ তোমাকে দেখছে মানে সে তার খাবারকে দেখছে, ঠিক আছে? তো প্রত্যেকের পারসেপশন আলাদা। বিজ্ঞান শব্দের অর্থ হলো সেরকম বুদ্ধি, যে বুদ্ধি চট করে কিছু বসিয়ে নেয় না, ধরে নেয় না যে আমার কোনো পারসেপশন নেই, আমি ঠিক, যে সবসময় থিসিস করছে, সেই রকম বুদ্ধি বিজ্ঞানযুক্ত। বলছে যার সারথি, যার বুদ্ধি থিসিস করে। আর কি বলেছে? প্রগ্রহবান। প্রগ্রহ মানে লাগাম দেওয়া, নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা। বলছে কিরকম মন? বলছে যে নিয়ন্ত্রণ করতে জানে। কি নিয়ন্ত্রণ করতে জানে? নিজের কল্পনাতে রোক লাগাতে জানে। যে হিন্দিতে যাকে বলে না খেয়ালি পোলাও পাকানা, যে কথায় কথায় সিনেমা বিভিন্ন ডায়লগ নিয়ে নিজের আইডেন্টিটি বানিয়ে ফেলে না, সহজভাবে যা শুনলাম বাহ সুন্দর লাগছে, এই নিয়ে আমরা কল্পনা করতে শুরু করে দিই। আমরা আশ্রমে আছি বা বাড়িতে যারা আছে, যারা জীবনে আছে, যেই তার কারো জব লাগলো, সে কল্পনা করে নিল যে জবের জায়গাটা কেমন হবে। ইট শুড বি লাইক দ্যাট। এরকম একটা কেবিন থাকবে, ল্যাপটপ থাকবে, ইমিডিয়েট কল্পনা শুরু হয়ে যায়। কল্পনা এমনও শুরু হয়ে যায় যে যেদিন 5 তারিখে মাইনে দেবো তখন মনে কিরকম লাগবে, বাড়িতে গিয়ে বুক ফুলিয়ে কিভাবে বলবো, ঠিক আছে? আমাদের এখানে আশ্রমে যদি কোনো পুজো অনুষ্ঠান হয়, তার অনেক জায়গা থেকে আমার মাথায় ছবি চলে আসে যে এইরকম হবে, সব কিছু সুষ্ঠুভাবে হয়ে যাবে। তো এই যে কল্পনাটা আমরা বানিয়ে ফেললাম, এই যে মনোগত জগৎ তৈরি হয়ে গেলে এবার ধাক্কা লাগবে প্রচুর এদিক ওদিক হলে। তো বলছে সেই মন যে কল্পনার সাথে ভাসে না, এইরকম ব্যক্তি শ্রদ্ধন সংসার পথের পাড়ি যেতে পারে। তার মানে কি বলা হলো? সংসার কি? এক হলো কল্পনা, আর দ্বিতীয় হলো যেন থিসিস নেই, কোনো অলিক কল্পনা চলতেই থাকছে, কি সংসার বলা হচ্ছে। পার্থক্যটা বোঝো। সংসারকে অলিক কল্পনা করা বলা হচ্ছে না। তোমার যদি অলিক কল্পনা এবং বিজ্ঞানযুক্ত মন না থাকে, তাহলে তুমি অধ্বন বা সংসারে আছো। বোঝা গেল? প্রশ্ন হচ্ছে যে সংসারকে অলিক কল্পনা কেন বলা হচ্ছে? এই মূর্তিকে অলিক কল্পনা বলা হচ্ছে না, এই মূর্তি বিষয়ে আমার যে ধারণা তাকে অলিক কল্পনা বলা হচ্ছে। আমি এই মূর্তিকে বাঁচি না, এই মূর্তি বিষয়ে যে ছবি আমার মাথায় আছে, যে ছবিটাকে আমি বাঁচি, এবং ওই ছবিতে আঘাত লাগলে আমার মনে হয় আমার আঘাত লাগলো। কেউ বলছে মূর্তিটি খুব সুন্দর, কেউ বলছে মূর্তিটি খুব বিশ্রী। কি এসে যায় আমার? যখনই এটা বলি এই মূর্তিটি আমি বানিয়েছি, এইবারে আমার জগৎ তৈরি হলো। এইটা কেমন হবে? এটা বিজ্ঞানযুক্ত হতে হবে। এটা কেমন হতে হবে? এটা প্রগ্রহবান হতে হবে। আমি কল্পনায় চলছি না তো, যে আমি আগেই একটা ধারণা বানিয়ে নিই তো যে ইট শুড বি লাইক দ্যাট, এরমই হওয়া উচিত। এইবারে যদি কেউ বলে এটা হওয়া উচিত না, আমার ধাক্কা বেশি লাগবে। আমি যথার্থতাকে দেখছি, ঠিক আছে? আমাদের মানসিক জগতই আমাদের সংসার। জগৎ বিষয়ে আমাদের যে মানসিক ধারণা, সেটা আমাদের ব্যক্তিগত সংসার। এতে যে লাগাম টানতে জানে, এতে যে থিসিস করতে জানে, সেই ব্যক্তি সংসারের পারে পরম পথ পেতে পারে। অর্থাৎ এক কথা বলতে পারি, এই ব্যক্তির এই স্থিতি যখন আমাদের হচ্ছে, অর্থাৎ যে নিত্য বিচারশীল, সেই জীবনমুক্ত বা পরম পথ পেয়েছে। যেই মুহূর্তে আমরা এটা ছেড়ে দেব, তৎক্ষণাৎ আমাদের কল্পনার জগৎ আস্তে আস্তে মোটা হতে শুরু করে দেবে, আশা বাড়তে শুরু করবে, এক্সপেকটেশনস আমাদের হাই হতে শুরু করবে। প্রত্যেক পদক্ষেপে আমার মনে হবে আমি এরকম চাই, এটা এমন হওয়া উচিত, ওটা তেমন হওয়া উচিত, কিন্তু অলরেডি যা ঘটছে তার প্রতি আমার কোনো দৃষ্টি থাকবে না। এই ব্যক্তি অপরম পদে আছে, এবং সেই অর্থে দেখা যাবে জগতে সবাই আমরা কল্পনা বিলাসী হতে ভালোবাসি। আমাদের গাড়ি পিছনে লেখা থাকে না, সুখ স্বপনে আর শান্তি শ্মশানে, ঠিক আছে?
এই কথাগুলি লেখা থাকে গাড়ির পিছনে। স্বপনেতেই আমরা সুখের কল্পনা করে ফেলি। অথবা এই কথাও বলতে পারি, যখনই তুমি সুখের কল্পনা করছো বা যখনই তুমি সুখ আশা করছো, তা এক রকমের সংসার বা কল্পনাই। ঠিক আছে, কি আছে সামনে? সুখ নেই। কি দুঃখ আছে? তথ্য আছে। তথ্য নিয়ে বিজ্ঞান কথা বলে। হ্যাঁ, তো এই ব্যক্তি এইরকম মানসিকতাই অপরম হয়ে আছে বা জগতে ফেসে আছে। এরপরের যে মন্ত্রটা একটু অন্যরকম করে ঢুকেছে, এর কারণ আছে। আমি বলে দিচ্ছি মন্ত্রটা প্রথমে, তাহলে সুবিধা হবে। 10 নম্বর মন্ত্র। ইন্দ্রিয়েভ্য পরা হ্যার্থ অর্থেভ্যশ্চ পরং মনঃ মনসস্তু পরা বুদ্ধিঃ বুদ্ধিঃ আত্মা মহান পরঃ। 11 নম্বরে বলে দিচ্ছি সাথে। মহত পরম অব্যক্তম অব্যক্তাৎ পুরুষ পরঃ পুরুষান্ন পরং কিঞ্চিত সা কাষ্ঠা সা পরাগতি। আমাকে শেষে মনে করানো হবে পুরুষ শব্দটা আমি ব্যাখ্যা করব। কি বলছে? ইন্দ্রিয়ের থেকে ইন্দ্রিয়ের যে বিষয়গুলি, অর্থ, ইন্দ্রিয়ের বিষয় কি অর্থ আমি বলি না, আমাদের কাছে জগৎ কি অর্থবোধ। চোখ কখনো সেই জিনিস দেখবে না যার এর কাছে কোনো মিনিং নেই, প্রয়োজন নেই, স্বার্থ নেই। চোখ দেখেও দেখবে না। যখন আমার সামনে বই খোলা আছে, আমার প্রচন্ড ঘুম পেয়েছে, আমি দেখেও দেখছি না। রেটিনা সব দেখছে কিন্তু আমি দেখছি না। তো যেহেতু আমার কাছে এখন কি অর্থবোধ হচ্ছে? ঘুম। আমার কাছে আছে, সামনের দিকে তাকিয়ে আছো, আর কেউ তোমার নামে কথা বলছে ফিসফিস করে পিছনে, তুমি সামনে তাকিয়ে আছো এবং ও তোমাকে কিছু হাত দেখিয়ে বলছে, তুমি ওই দিকে শুনছো, তুমি নেই এখানে। তোমার চোখ দেখছে কিন্তু তুমি নেই, কারণ এখন এটার থেকে সামনের পিছনে যে আমার সম্পর্কে কথা বলা হচ্ছে এর অর্থবোধ হয়ে গিয়েছে। তো যা কিছুই অর্থ, তাকে কি বলছে? বলছে ইন্দ্রিয়ের থেকে ইন্দ্রিয়ের অর্থগুলি বেশি বলবান। তোমার ইন্দ্রিয় তোমার কাছে থাকে না, এর অর্থ বা এর প্রয়োজন যেখানে, সে চট করে গিয়ে লাগে। কেন এরকম করে? এর কনফিগারেশনই এমন। এরপর একটু ঘুরে যাচ্ছে, আমি বলছি কারণটা কি পরে। এরপরে বলছে অর্থের থেকে মন বড়, এই বিষয়গুলির থেকে মন বড়। কেন এই কথাটা বলা হলো? আমরা কি জানি? আগে মন হবে, তারপরে মনের প্রয়োজন হবে, আর তারপরে সামনের বিষয় হবে। এটা আমরা কেন করছি? এইভাবে কেন দেখি? কারণ বোঝো ভালো করে, আমাদের বুদ্ধি বাইরের দিকে যেতে চায়, ওর ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট এটা। আমরা কি বলবো? আমাদের যে ক্যালকুলেশনটা, প্রথমে আত্মা, তারপরে অহং, হ্যাঁ, তারপরে কি বুদ্ধি, তারপরে মন, তারপরে মনের বিষয়, আর তারপরে জগৎ। আমরা তো এইভাবে জিনিসটাকে দেখি, একদম কাঁচা কাঁচা বুঝবে। কেন এরকম দেখছি? কারণ আমাদের মনের কনফিগারেশন এইভাবে দেখায়। ব্যাপারটা তা নয়। এখানে আচার্য খুব সূক্ষ্ম একটা কথা বলে দিচ্ছেন। যখন বলছেন ইন্দ্রিয়ের থেকে অর্থগুলি বড় এবং অর্থের থেকে মন বড়, অর্থবোধ কোথায় বসে আছে? মনেতেই তো বসে আছে। আমরা মনে করছি অর্থ বা প্রয়োজন সামনে আছে, ইন্দ্রিয় জিনিস সামনে আছে। আচার্য বলছেন তা নয়, তা মনেতেই আছে, কিন্তু এমনভাবে মনেতে বসে আছে, মন এমনভাবে প্রজেক্ট করছে যে ওকে বড় মনে হচ্ছে। মন বড় এবং মনের মধ্যে কিছু গুরুত্ব পেয়ে গিয়েছে, মন তার রঙে রাঙিয়ে গিয়েছে। বোঝো? না বুঝতে পারলে প্রত্যেকে জিজ্ঞাসা করবে, হ্যাঁ, তোমার মনে 1 লাখ টাকার প্রয়োজন আছে, ঠিক আছে, তাহলে তোমার কাছে এখন কি বড়? টাকাটা বড়। পুরো মন টাকার দিকে যাবে, কিন্তু 1 লাখ টাকা যাতে আছে আসল বড় কে? 1 লাখ টাকা থোড়াই বাইরে আছে, তো মনেতে আছে। এই পুরো জগৎ সেই অর্থে মনেতে আছে, কিন্তু যখন ব্যবহারকালে মনে অ্যাক্টিভ হয়, তখন মনে হয় এই জগৎটা বড়, মন পড়ে আছে। জগতের দিকে আমার মন আকর্ষিত হয়, আসলে মনের মধ্যে জগৎ বসে আছে। বুঝে যাচ্ছে? তো আসল শক্তিকার মহামায়ার, মনের। কিন্তু যখন এই মনে ক্রিয়া করতে শুরু করবে, এটাই ডিলেমা, কিন্তু পুরো অদ্বৈত বেদান্তের ডিলেমা এইখানে। মনের সামনে, মনের মধ্যে বসেই মনের বিষয়কে মনের বড় মনে হয়। রাজা যখনই সিংহাসনে বসে, তার নিজেকে চাকর বলে বোধ হয়।
রাজার সিংহাসনই রাজার রাজত্ব, কিন্তু যখনই বসে রাজা চাকর হয়ে যায়। এই হলো মানুষের সমস্যা, আমাদের সমস্যা। এই অর্থে বলছেন আগে অর্থগুলো ইন্দ্রিয়ের থেকে বড়, চোখ কান নাক এর থেকে অর্থবোধ বেশি, আমাদের জিনিসের প্রয়োজনীয়তা বেশি। এটা আমরা আলোচনা করলাম কেন? কারণ আমরা আউটওয়ার্ড, আমরা বাইরের দিকে দেখতে পছন্দ করি, বা আমরা এইভাবে মনের গঠন হয়েছে। মনের গঠনই মনের যন্ত্রণার কারণ। এই জন্য আমি বলে থাকি তোমার এমন হওয়াই তোমার যন্ত্রণার কারণ। ব্যাপারটা বোঝা গেল তো? অর্থের থেকেও মন বড়, কারণ অর্থবোধ তো মনে বসে আছে। এরপরে বলছে মনের থেকে বুদ্ধি বলবতী। মন বিভিন্ন জিনিস নিয়ে আসে, আমরা তো প্রত্যেকটা জিনিসকে গুরুত্ব দিই না সমান সমান। তুমি এর কথা শুনবি আর এর কথা বলে তুই চুপ কর। কথা তো দুজনেই বলেছিল, কান তো দুজনের কথাই শুনেছিল, কিন্তু প্রত্যেকটা জিনিস তো গুরুত্ব পেল না। তোমার বুদ্ধি বলে দিচ্ছে যে রামের থেকে শ্যাম বেশি বলবান। তোমার বুদ্ধি যাকে দিচ্ছে গুরুত্ব, সেটাই তোমার কাছে বড় হয়ে যাচ্ছে। এইখানেই জীবের চয়েসের ব্যাপার, এবং এই চয়েস কিন্তু জীবের স্বতন্ত্র চয়েস নয়। এখানে একটা ডিলেমা আছে, চয়েস আছে অথচ স্বতন্ত্র চয়েস নয়। এখানকার টুইস্টটা কি? টুইস্টটা হলো, দেখলে মনে হচ্ছে জগৎ বড়, কখনো মন ছোট, তার আন্ডারে চলে যাচ্ছে। আবার কখন মনে হচ্ছে কি মন বড় জগৎ ছোট। আসলে একে অপরের উপর ডিপেন্ডেন্ট, একটা ডিলেমা। কখনো মনে হয় বিষয়গুলো খুব বলবান, কিন্তু বিষয় তো মনের মধ্যে বসে আছে। তাহলে কি মন বলবান, কিন্তু বিষয়ই মন হয়েছে, তাহলে মনও বা কিভাবে বলবান? বুদ্ধির ক্ষেত্রেও সেই কথা। তো এটা একে অপরকে জড়িয়ে আছে। এটাকে যথাযথ দ্বৈতাত্মক জগৎ বলে। দ্বৈতাত্মক জগৎ মানে এই নয়, একই জিনিস এদিক ওদিক, ঠিক বলা যায় টাকার এপিট ওপিট, এছাড়াও নেই। আত্মক কিন্তু দ্বৈত। ঠিক টাকার উদাহরণ দিলে ঠিক হবে, দ্বৈত এরম ভাবে বললে ঠিক হবে না। দ্বৈত একটা কয়েন বললে যথাযথ হবে। এ নেই তো ও নেই। টাকার ক্ষেত্রে তুমি কেটে কুটে বের করতে পারবে, কিন্তু টাকা অচল হয়ে যাবে বাজারে। ঠিক দ্বৈতের একটি প্রান্ত যদি চলে যায়, তাহলে পুরো দ্বৈতাত্মক এই জগৎ অচল হয়ে যাবে। এরপরে বলছে বুদ্ধির থেকে কি মহান আত্মা বড়। এখানে আত্মা বলতে অহমের কথা বলা হচ্ছে, জীবাত্মার কথা বলা হচ্ছে। মহান শব্দটা প্রয়োগ করে দেওয়া হচ্ছে কি অর্থে? এ সবকিছুকে রুল ওভার করে, আমাদের আমিত্ব, আমার বুদ্ধি, আমার মন, আমার গুরুত্ব, আমার ডিসিশন। ঠিক আছে? তার মানে বড় অর্থে কি, একটা ঢেউয়ের থেকে সমুদ্র বড়, মহান সমুদ্র। তার অর্থ কি? সমুদ্রের মধ্যেই ঢেউ থাকছে, এই যে পুরো খেলা এটা আমির মধ্যে চলছে। এই অর্থে তিনি এই প্রভু, এর মহান। এমন জগতে কখনো তুমি যেমন কর্মসাক্ষিণে নারায়ণায় নমঃ বলে শালগ্রাম শিলা রাখা হয়, জগতে ব্রহ্মাণ্ডে এমন কোনো বস্তু পাবে না যেখানে এই আমি নেই অথচ জিনিস আছে। তো মন বুদ্ধি সবার থেকে কি এই আমি সুপিরিয়ার, অর্থাৎ এই আমির মধ্যেই, আমির সাপেক্ষেই পুরো খেলাটা চলছে। ক্লিয়ার? বুদ্ধি আর মনের ডিলেমাটা কি? ব্যক্তি চেতনা, ব্যক্তি চেতনার কথা বলা হচ্ছে। নাহলে এখন যদি আমি নৈর্ব্যক্তি চেতনার কথা বলি তাহলে কিন্তু গোলমাল হয়ে যাবে। ঠিক আছে? জীবাত্মার কথা বলছে। জীবাত্মা মানে কি? জীবাত্মা মানে কি? চেতনা যে নিজেকে জীব মেনে রেখে দিয়েছে। আমি অমুক অমুক। সৎ এক্সিস্টেন্সের কোনো ফর্ম আছে? আমি বলবো অস্তি আছে। প্রশ্ন উঠবে কি কি আছে? আছে। এই আছে কথা কমপ্লিট হলো না, কোনো সেন্টেন্স মেকিং হলো না এতে। তখন কি বলা হবে? অমুক বাবু আছে। যেই বলা হলো অমুক বাবু আছে, তৎক্ষণাৎ জীবাত্মা হয়। আর আছে আসলেই অমুক বাবু আছে বা কিছু আছে আসবে, তাহলে আত্মার ব্যক্তরূপী জীবাত্মা। কিন্তু জীবাত্মাকেই লোকে আত্মা বলে দিয়েছে, কারণ এর মধ্যে আত্মা শব্দটা আছে। কিন্তু জীবত্ব মেশানো মানে সব থেকে বড় ভ্রম, খণ্ড খণ্ড হয়ে যাবে। এবারে আছে বলতে আমি পুরো অস্তিত্বকে আছে বলে শেষ করে দিতে পারি একটা শব্দে, কিন্তু আমি যখনই বলবো যে এই বুদ্ধ মূর্তিটি আছে, এবারে এর সাপেক্ষে পুরো জগৎ ক্রিয়েট হয়ে যাবে। এটা আছে, এটা ছোট, এটা বড়, এটা সাদা, এটা কালো। এই হলো জীবাত্মার দ্বৈতের ক্রিয়েশন। চেতনা কারোর ব্যক্তিগত নয়, কিন্তু যখনই চেতনা কেউ বলে ফেলে তখনই কিছু ক্রিয়েট হয়ে গিয়েছে, নাহলে বলতে পারতো না।
চেতনা কারোর ব্যক্তিগত না, এটা বলার জন্য ব্যক্তি আসতে হয়, ব্যক্তিত্ব আসতে হয়, শব্দ কি উচ্চারিত হতে হয়, নাম রূপের জগৎ ক্রিয়েট হতে হয়। চেতনা নিজে কিছু নয়, নিত্যৈব সা জগন্মূর্তি, দেবী নিত্যা, অথচ দেবগণের কার্যসিদ্ধির জন্য আবির্ভূত হয়। তাহলে কি ব্যাপার হলো, দেবীকে দেবী বলতে গেলেই তাকে আবির্ভূত হতে হবে, চেতনাকে চেতনা বলতে গেলে চেতনা করে পারমিশন চাই। এটাই বুদ্ধির ডিলেমা, এটাই মনের ডিলেমা, এটাই অহংয়ের ডিলেমা, একসাথে থাকবে। অহং বলতে আত্মা ছাড়া কিছু নয়, কিন্তু যখনই বললাম আত্মা, নিশ্চিত তুমি জীবাত্মা হচ্ছ। এই দুটো কখনো একে অপরকে ছেড়ে যায় না, এই জন্য কথাটি বলা হয় অদ্বৈত। তারপরে বলছে কি, ওই মহৎ বা ওই মহান থেকে পরম অব্যক্তাৎ, যা ম্যানিফেস্টেড নয় তার দিকে এগোচ্ছে, একে বলা যেতে পারে নৈর্ব্যক্তিক চেতনা। কোন জায়গাতে দাঁড়িয়ে আছে দেখো, যেন ঘরের এই দিকে একটা পা দিয়ে দাঁড়িয়ে আছে, ওই দিকে একটা পা দিয়ে দাঁড়িয়ে আছে, চৌকাটা মাঝখানে, ঘরে আছেও বটে নেইও বটে। যখন অব্যক্ত বলছে, অব্যক্ত শব্দে ব্যক্ত আছে, অব্যক্ত বলতে গেলে ব্যক্ত হতে হবে, কিন্তু অব্যক্ত শব্দ উচ্চারণ করে দিয়েছে। বলছে এটা কেমন ব্যক্ত, বলে বেসিক্যালি অব্যক্তাৎ ব্যক্ত। ম্যানিফেস্টেড হয়েছে কি না আনম্যানিফেস্টেড? হাউ আনম্যানিফেস্টেড ম্যানিফেস্টেড কি করে হতে পারে? চেতন জড় কি করে হতে পারে? কথা তো বলছি তার মানে জড়তা আছে, কথা তো বলছি তার মানে দ্বৈত আছে, খণ্ডতা আছে, কিন্তু জেনে নাও অখণ্ড। এই জন্য বলি পূর্ণত্ব বলতে আমাদের স্তরে কিছু হয় না। পূর্ণত্ব বলতে মানে বলছি তো, বলছি মানে আর পূর্ণত্ব নেই। এই জন্য সত্যকে মৌন বলে দিয়েছে। আমি যদি বলি মৌন শেষতম শব্দ, শাট আপ শব্দ, কিন্তু শেষতম শব্দ, এরপরে কিছু বলা যাবে না। যাকে পয়েন্ট করছে সেখানে কোনো শব্দ নেই, কিন্তু শব্দ দিয়ে পয়েন্ট করছে। তো মহৎ পরম অব্যক্তাৎ, এই মহৎ বা এই জীবাত্মা থেকে, যে জীবত্ব প্রাপ্ত অবস্থা থেকে একটি অবস্থা আছে জেনে নাও, যাকে অব্যক্ত বলা হয়। আমি অবস্থা বলে কিন্তু আমি এই শব্দের অপমান করছি, কিন্তু আমার কাছে কোনো আর বলার ভাষা নেই, হ্যাঁ, ভোকাবুলারি নেই। এখানেও থামলো না, কারণ ঋষি জানেন বলা শেষ হয়। আনম্যানিফেস্টেড ম্যানিফেস্টেড, ঠিক আছে, ম্যানিফেস্টেড থেকে আনম্যানিফেস্টেড বলা হয়ে গেল, আর রইল কি? কি রইল? ঋষি বলছেন না, আমি যাকে বলেছি তার মাথায় কিছু রয়ে গেছে। আবার এগিয়ে বলল অব্যক্তাৎ পুরুষপর, আর কিছু নেই, কিন্তু তোমার মাথায় নিশ্চিত আছে, কারণ আমি শব্দ দিয়ে বলছি। ক্লিয়ার? সে ভাবছে কম্প্রেসার ঘুরছে মানেই তো কিছু আছে, কিছু কনজিউম হচ্ছে ইলেকট্রিসিটি। তখন বলছে এর থেকে পুরুষপর কিছু আছে, যাকে পুরুষ বলা হয়। সে পর মানে এর থেকে বলবান, এর পরে, এর থেকে শ্রেষ্ঠ, উৎকৃষ্ট, রিফাইন, সূক্ষ্ম। এবার ঋষি বলছে সেম রিস্ক আছে, এবার পুরুষ বলেছি, আবার গোলমাল হতে পারে। তখন বলছে পুরুষান্ন পরং কিঞ্চিৎ সা কাষ্ঠা সা পারাগতি, এর পরে আর কিছু নেই। সে ধারাও বদ্ধ হলো, শূন্যে শূন্য মিলাইল আর রইল কি, আর কথা বলে লাভ নেই। এরপরে তুমি নচিকেতা যাকে খুঁজছো সেই পরাগতি বা পরাকাষ্ঠা, পরাকাষ্ঠা মানে শেষ, অ্যাবসলিউট, এরপরে আর কোনো কথা নেই। পুরুষ কেন বলা হচ্ছে শব্দটা? পুরো ঈশ, বুঝে নাও পুরুষ কি নারী কি। শ্রী শ্রী চণ্ডীতেও এই শব্দটি এইভাবেই প্রয়োগ করা হয়েছে। যখন বলছে মহিষাসুর বধের জন্য নারী মূর্তির আবির্ভাব হলো, কি বললো? বেসিক্যালি যে কোনো মূর্তি, যে কোনো ফর্মই নারী। পুরুষ শব্দের মধ্যেই দুটো আছে, পুরো আছে আর ঈশ আছে। ঈশ হলো যথার্থ পুরুষ, আর পুরো হলো নারী। পুরো অর্থে নারী ম্যানিফেস্ট হয়েছে, পুরো থাকবে তারও ঈশ হবে তো, তাই না? যে কোনো পুরো, এখন কি ঈশ এখানে, এখন এখানে পুরো কি? বাং, বাক। এই যত শব্দ হচ্ছে, যত উচ্চারিত হচ্ছে, এটা বাংময় রূপ আছে না? ইত্যেষা বাংময়ী পূজা শিবমহিম্ন স্তোত্রতে শ্রীমৎ শঙ্কর পাদয়। নাম রূপ, নাম থেকেই তো রূপের সৃষ্টি হচ্ছে, বা যে কোনো রূপকে নাম দিতে হবে, নালে সেটার কোনো অর্থ তোমার কাছে দাঁড়াবে না, অস্পষ্ট থেকে যাবে। নাম তোমায় দিতেই হবে, তুলনা তোমায় করতে হবে, দ্বৈতের স্তরে তোমায় আসতে হবে।
তো পুরুষ শব্দের মধ্যেই কি আছে? পুরুষ প্রকৃতি একসাথে আছে। কিন্তু পুরো ঈশো বলে পুরকে কাটা হলো, পুরো আছে অর্থাৎ ফর্ম আছে, কিন্তু এই ফর্মেরও উপরে কিছু আছে, যে ফর্মের অধিপতি, যে উৎস, যার থেকে ফর্ম বেরিয়েছে। বুঝে যাচ্ছে? দুর্গের অধিপতি একজন আছে, তিনি চাইলেই দুর্গ নাশ করতে পারেন। এটা বলে আমি দুর্গকে রিপ্রেজেন্ট করছি না অধিপতিকে রিপ্রেজেন্ট করছি? অধিপতিকে রিপ্রেজেন্ট করছি বলেই আচার্য বলছেন, যমরাজ বলছেন স্টপ, সা কাষ্ঠা সা পরাগতি, আর কিছু নেই, নিজের চিন্তাকে এবার বিরাম দাও। কেন এই কথাগুলি বলা হলো তাহলে? যদি শব্দটা এরকম ভাবেই হবে, আমরা কেউ জীবনে সেই স্তরে থাকি না, থাকতে পারা যায় না যেই স্তরে এই পুরুষের ঈশটুকুনি মাত্র থাকবে, হতে পারে না। কারণ তিনি ম্যানিফেস্টেড হয়েছেন, তুমি ব্যক্ত স্বরূপ। নচিকেতা, তুমি সামনে বসে আছো, সামনে আচার্য আছে, দ্বৈতকে অস্বীকার করো না, কিন্তু দ্বৈতকে কাজে লাগিয়ে দাও আর দ্বৈতের দিকে। পুরুষ তোমাকে আমি বলবো, কিন্তু যখন তুমি ঈশোকে রিপ্রেজেন্ট করছো, পরাকাষ্ঠার কথা বলছো, এটাই মানুষের একমাত্র কর্ম, অ্যাটলিস্ট মানুষের সাথে এই খেলাটা জগতে চলছে, যে তাকে পুরো ঈশোকে রিপ্রেজেন্ট করতে হবে, নাহলে সে পুরে ফেসে থেকে যাবে। নচিকেতা বলেছে ব্রহ্মবিদ্যা কি আমি জানতে চাই, আর পুরো যমরাজ কি বলল? এই 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 অব্রহ্মবিদ্যা। আর যেখানেই আমি বলেছিলাম 10টা বলার পরে একটা কথা হয়তো বলবে, যে কথাটা কাজের কথা, কিন্তু একটি কথা কবি বলি আবার নেমে চলে আসবে, সারে গামা পাধা নি বলি আবার সা। বুঝে যাচ্ছে? কিন্তু নিয়ের পর যে সা হয় সেটা এক স্কেল উঁচু, জীবনের স্তর উঁচু হয়ে যায়। আবার তো সারে গামা পাধা নি হয়, কিন্তু যেই স্তর থেকে উঠে তুমি নি অবধি পৌঁছালে, এর পরের সা হবে এবারে। ঠিক আছে? তো এত কিছু বলার পরে কি বললো? পুরুষ পর্ব, একটা কথা বলল, আত্মা বিষয়, এই পুরুষ শব্দটি উচ্চারণ করলেন ঋষি, করেই বলল এই নিয়ে আর কথা বলবো না, সা কাষ্ঠা সা পরাগতি, আবার নেমে চলে আসবে। এতখানি টেনে টুনে নিয়ে গিয়ে একটা টাচ দিয়েই বললো আর কথা বলা যাবে না, চলো অন্যদিকে যাই। ঠিক আছে? এটি উপনিষদের বরাবর অ্যাপ্রোচ। 12 নম্বর মন্ত্র। হ্যাঁ, এষা সর্বেষু ভূতেষু গূঢ়াত্মনা প্রকাশতে, দৃশ্যতে ত্বগ্রয়া বুদ্ধিয়া সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিভিঃ। কেন আচার্য বুঝেই গিয়েছেন যে বেচারার সামনে কি হাল হবে। জ্ঞাতাকে কি করে জানবে? জ্ঞাতা নামকরণটি তো সে নিজে অজ্ঞাত থাকবে বলে সিলেক্টেড। মৌন শেষতম শব্দ, মৌন শব্দটি আনাই হয়েছে অশব্দমকে প্রকাশ করার জন্য, নাহলে মৌনের কোনো যুক্তি নেই। তো ঋষি এটা বুঝে গিয়ে বলছেন সবার সামনে এসব আমি যার কথা বলতে চাইছি, সর্বেষু ভূতেষু, সবার সামনে, গূঢ় আত্মা না প্রকাশতে, এই আত্মা যার কথা তুমি জানতে চাইছো নচিকেতা, তা প্রকাশিত হয় না। কথাটা তো এমনও বলা যেত যে সবাই জানতে পারে না। কেন বললো না সবাই জানতে পারে না? কেউ জানতে বাকি থাকলে তো প্রকাশ পাবেই না। জানার জন্য কেউ দাঁড়িয়ে আছে মানেই, কেউ বলছে আমি জ্ঞাতা মানে সে সব থেকে বড় অজ্ঞানী আছে। জীবনের সব থেকে বড় ভ্রান্তি কি? আমি আত্মাকে জানি, আমি ভগবানকে পেয়েছি। এই কথা যে বলছে টাকা পেয়েছি, গাড়ি পেয়েছি, বাড়ি পেয়েছি, নাম যশ পেয়েছি, তাকে তো ছোট মিথ্যেবাদী বলো। যে বলছে আত্মা পেয়েছি সে জীবনে সব থেকে বড় ঢপ মারছে। তো যখন বলছে সবার সামনে প্রকাশিত হয় না, অর্থাৎ যার কাছে সব আছে বা যেখানে ব্যক্তিত্ব আছে সেখানেই আত্মা গূঢ়তা প্রাপ্ত হয়। যেখানেই দেখা যাবে গুরু বলছে, গুরু নিজেকে শেষ কথা বলছে, সেখানে ঈশ্বর আবির্ভাব হয় না। গুরুকে স্বীকার করতে হবে আমি প্রয়োজনীয় মাত্র, আমি অবলম্বন মাত্র। তাহলে কি গুরু কি শেষ কথা নয়? গুরুই শেষ কথা, কিন্তু গুরুর রোল শেষ কথা নয়। একটু আবার আগে থিওরিটা লাগাও।
অব্যক্ত ব্যক্ত হয়েছে, ব্যক্ত হয়ে কি বলছে, আমি মূলত অব্যক্ত। তাহলে তার ব্যক্ত রূপ শেষ কথা নয়। সে ঠিক পুরুষ আর স্ত্রীর ক্ষেত্রে নাও, নারীর ক্ষেত্রে নাও, বা শিব শক্তির ক্ষেত্রে নাও, শক্তির উৎসই যেন, শক্তির সৃজনই যেন শিবকে প্রকাশ করার জন্য। এটাই শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বর লাভ মানব জীবনের উদ্দেশ্য। তুমি পুরো হয়েছো মানেই পুরো ঈশ্বরকে প্রকাশ করো, পুরের কোনো গুরুত্ব নেই। ও তো খণ্ডার হ্যাঁ, তাই না? এটা পরিত্যক্ত বাড়ি, অ্যাবান্ডেন্ড হাউস হয়ে পড়ে থাকবে, যদি তার ঈশো না থাকে তার কি গুরুত্ব আছে? তা ভূতের আবাস হয়ে যাবে। ঠিক তেমনি এই গূঢ় আত্মানা প্রকাশ হতে, উল্টোভাবে নিয়ে নাও, যেখানেই অহম আছে, যেখানে এই বুদ্ধি আছে, এই বুদ্ধি আছে, এই হলো আত্মা, সেখানে নিশ্চিত আত্মা আরো রহস্যজনক হয়ে গেছে, আরো তাকে বোঝা যাবে না। বিপরীত চাই, তোমার বিলয়ে চাই, তাহলে আত্মা বলে কিছু প্রকাশিত হতে পারে। তার সাথে এবার হোপলেস করে দিচ্ছে না, সামনে ছোট ছেলে তো, এখন তাহলে নচিকেতার মাথায় কি আসবে, আমাদের মাথায় কি আসবে, তাতে কোনো অপশান নেই। আস বড় কঠিন হয়ে যাবে, আমি কি করব তাহলে? আমাকে মেরে ফেলতে হবে, তাহলে গলা টিপে মেরেই দিই নিজেকে, এই কি করব? বলছে না না, দৃশ্যতে ত্বগ্রয়া বুদ্ধিয়া সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শী। আমরা যারা সূচ দিয়ে কখনো মালা গেঁথেছি, সূচটা ভোতা হয়ে যায়। সূচটা ভোতা হয়ে গেলে তো হিসাব মতো ভালো না, কারণ সূচের মধ্যে মেটেরিয়াল আছে, সেই মেটেরিয়ালটা প্রিজার্ভ হলো, আর ক্ষয় হলে কি হলো, তোমার সূচি ক্ষয়প্রাপ্ত হলো। কিন্তু সূচকে ব্যবহারিক করতে গেলে ওকে ক্ষয় করাতে হবে, নালে সূচ থেকেও তোমার কোনো কমে লাগবে না, কাপড়ও সেলাই করা যাবে না, কিছু যাবে না। তো সূচের সার্থকতাই কি, তাকে সরু করে দাও, তাকে তীক্ষ্ণ করে দাও, বা তার ক্ষয় ঘটিয়ে দাও। অহমের কাজই সে যত ক্ষয় হতে পারে, কিন্তু জগৎ পুরো চলে অহম যাতে মোটা হতে পারে। এই জন্য আমরা এই জগতে অবাস্তব বা অব্যবহারিক হয়ে পড়ি। এই জন্য আমি কখনো কখনো বলে থাকি, বেদান্ত মানেই হলো প্র্যাকটিক্যাল, বাস্তবিক। বেদান্ত বলবে অহং জন্মেছেই ওকে ক্ষয় করে দেওয়ার জন্য। তো বলছে দৃশ্যতে, বলছে হ্যাঁ হতে পারে, ভেদ হতে পারে, যা দিয়ে ভেদ হচ্ছিল না তা দিয়ে ভেদ হতে পারে, যদি তুমি ক্ষয়তে রাজি হও। তো তু অগ্রয়া বুদ্ধি, অগ্র মানে এগিয়ে যাবা বা সূক্ষ্ম, যত সূক্ষ্ম তুমি হতে পারো, অগ্রভাগ। এইরকম বুদ্ধি যদি তোমার হয়, অর্থাৎ এমন বুদ্ধি যদি হয় যে আমাকে নিজেকে ঘষে দিতে হবে, কোনো আত্মাকে জানতে হবে না, আমাকে নিজেকে ঘষে দিতে হবে, নিজের বলি চড়িয়ে দিতে হবে, এই বুদ্ধি যদি থাকে, তাহলে তাকে কি বলা হবে, সে সূক্ষ্মদর্শী, সে বুঝেছে। আমরা বলেছি উপনিষদে, দেখা মানে বোঝা, যে বুঝেছে যে আমার থাকাই আমার নিজেকে না জানার কারণ, আমার হওয়াই আমার যন্ত্রণার কারণ, সেই একমাত্র তার জীবনে আত্মিক জীবনকে ম্যানিফেস্ট করতে পারবে। আত্মা, তাহলে সে সবসময় কি মনে করবে, কোথায় আত্মা পেলাম না, আত্মা পেলাম না, এত চেষ্টা করলাম আত্মা পেলাম না। সাধকের ক্ষেত্রে এরকম মনে হয়, তার হলো না তো, এর উপরে কত গান লিখেছে সাধক। কিন্তু যখন সে বুঝতে পেরে যায়, তখন সে কি বোঝে, তার দৃষ্টি সূক্ষ্ম হয়ে যায়, সে যত অপ্রকাশিত হতে থাকে, আত্মা তত প্রকাশিত হতে থাকে। এই যে লাইটটার সামনেতে একটা কভার করা আছে, এই কভারটাকে ব্যবহারিক বানিয়েছে, এটা যত সরে যাবে তত আলো প্রকাশিত হতে থাকবে, তো কিন্তু এবার অব্যবহারিক হয়ে যাবে। কিন্তু এই কথাও বলা যেতে পারে যে এই খেলাটা বুঝে গেছে, সে জগতে সব থেকে বুদ্ধিমান। দুটো একসাথে বুঝেছে। একটা ভুল কি, এই আলোর সামনে পর্দাটা আছে, আলোর জ্যোতিকে নাই জানা, যে আলোটা এমন, এটা একটা বড় ভুল। আর দ্বিতীয় বড় ভুল কি, যদি নাই থাকে একে খুলে দাও, এবার চোখ ধাঁধিয়ে যাবে, এটাও দ্বিতীয় বড় ভুল। তাহলে কি, আলো আমার থেকে শ্রেষ্ঠ, সা কাষ্ঠা সা পরাগতি, অথচ সে ব্যবহারিক হয়েছে, এই অবস্থাকে গুরু বলা হয়। এই জন্য অদ্বৈত বেদান্তে শুধুমাত্র গুরুকেই সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে, এরপরে আর স্থান নেওয়ার জন্য কেউ নেই, কারণ পরম পদ, কোনো ফর্মের জায়গা দেওয়া হয়নি।
যদি কেউ মূর্তি পূজাও করে বা অন্য কিছুই করে, তার ক্ষেত্রেও সে একই প্রযোজ্য। যে কোনো মূর্তি ব্যবহারিক, তা আলটিমেট নয়। যখন মা কালীর কথা বলা হচ্ছে, আমি বলে থাকি শ্রীরামকৃষ্ণদেবের মা কালী বলার অর্থ আলাদা। যে মীরার কৃষ্ণ বা দ্রৌপদীর কৃষ্ণ যখন আসে, তখন আমাদের মনের মতো কৃষ্ণ নয় সে। দ্রৌপদীর মন আলাদা, দ্রৌপদীর কৃষ্ণ আলাদা, তার আন্ডারস্ট্যান্ডিং আলাদা। কিন্তু আমরা কি মনে করি, আমি যেদিন দ্রৌপদীর মতো হয়ে যাব, সেই দিন এখন যেমন আমি কৃষ্ণ মনে করি সেই কৃষ্ণ আসবে। আজ্ঞে নয়, তুমি যেমন হয়ে গিয়েছো তোমার কৃষ্ণত্বও তেমন হয়ে গেছে। আমরা মনে করি আহা মহাপ্রভু যাচ্ছেন, তিনি হয়তো এরকম বাঁশি ধরা পিতচূড়া কৃষ্ণকে সামনে দাঁড়িয়ে দেখছেন, এবং লেখাও হয়েছে পদ গুছিয়ে গুছিয়ে তার উপরে ভিত্তি করে। মহাপ্রভু যেই স্তরের, তার কৃষ্ণের ডেফিনেশনও সেই স্তরের, এবং তার দর্শনে সেই স্তরের হবে। এই দর্শন বলে দিয়েছি, এই দর্শন শব্দটাকে এখন কিন্তু আমরা আমাদের মতো করে নিলাম, যে আমরা যেমন দেখি। এটাই সমস্যা। এই আগের মন্ত্রে সেই কথাই বলল। মন যখন সামনের দিকে দেখে, তখন মন মনে করে আমি দেখছি, কিন্তু ভুলেই গেছে সামনের জিনিসই মন হয়ে আছে। রাজা সিংহাসনে বসেছে, ভুলেই গিয়েছে যে সে রাজা। সিংহাসনে বসা দিয়ে এটাই কুফল। ঠিক আছে।